কথাই আছে না, যারা রান্নাও করে তারা চুলও বাঁধতে পারে। যে নারী রাঁধে সেই চুলও বাঁধে, এইটা একটা প্রবাদ বাক্য আছে। হয়তো আমি তোমাদের কাছে খুব সুন্দর করে কথাটা বলতে পারছি না, বাট এইরকম একটা ধরনের প্রবাদ বাক্য আছে। হ্যাঁ, এই কথাটা বলছি, ভিডিওটা দেখলে পারে হয়তো তোমরা বুঝতে পারবে। আজকে সারাদিন আমি যা কাজ করেছি, যা কিছু করেছি, সব তোমাদের মধ্যে আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ইউনিক মাহফুজা ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজ সকাল থেকে শেষ পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত যা কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, ভিডিওটা যারা ক্লিক করেই ফেলেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা অবশ্যই সময় মতো করে আমার ভিডিওটা দেখে ফেলতে পারেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, সকালবেলা উঠেই ঝাড়ু দেওয়ার পর সব কিছু বাসি কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি। হুট করে দেখছি পায়রাগুলো নিচে নেমে আসছে সেই 3তলা থেকে। কি ব্যাপার, ওরা তো কখনো নামে না। হ্যাঁ, এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে 2 বাচ্চার বাবা মা। এদের সত্যি বলতে খুব খিদে পেয়েছে, কারণ এদের একটা নতুন আমাদের কাছে জানার ছিল যে ওরা খাবারগুলোকে খেয়ে গলার মধ্যে রাখে, সেইগুলোকে আধ ভেজা, মানে আধ হজম করা, পুরোপুরি হজম না, মানে নরম করে নিয়ে সেইগুলোকে আবার ওরা ওদের বাচ্চাকে গিয়ে খাওয়ায়। সেই জন্য সকালবেলা একবার খাবার দিয়েছে কাকা শ্বশুর, তারপর দেখছি বেলার দিকে 8টা, তখন প্রায় 8:30 বেজেই গেছে, আবার নেমে এসেছে। মানে ওদের যে খাবারটা খেয়েছিল সেই খাবারটা বাচ্চাদের খাওয়ানোর ফলে পেটের মধ্যে সব শেষ, আবার খেতে এসেছে। আমার কাছে এই জিনিসটা প্রথম হলেও বাচ্চাগুলোকে ফার্স্ট টাইম দেখছি, খুব ভালো লাগছে। আর এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, দুটো বাচ্চা 2 রকম, মানে ওদের বাবা মা 2 রকম বলে। একটা যে মা আছে তার পায়ের লোম ভর্তি, আর একটা এমনি নর্মাল হোয়াইটের মধ্যে পায়ে কোনো লোম নেই, মানে বিভিন্ন জাতের 2টা হয়েছে। অ্যাকচুয়ালি যে যার আলাদা আলাদা জুড়ি ছিল। একটা মাকে দিয়েছিলাম, মায়ের ওখান থেকে হারিয়ে যায়, আর একটা আমার এখান থেকে হারিয়ে যায়, তাই দুজনে ওরা মিল হয়ে যায়। তো ওদের দুজনের মধ্যেই 2টো বাচ্চা, মানে দুজনের মতোই হয়েছে দেখতে। এই বাচ্চাগুলোকে আপনাদের কাছে দেখাবো বলে তো আমি সকালে ভিডিও করার জন্য ছাদে নিয়ে গেছি। আর অনেক আলতোভাবে, খুব নরম, খুব সফট একদম। ওদের খুব ভয়ও পাচ্ছিল যে পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে, সেই জন্য ওদেরকে আমি ছাদে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছিলাম, মানে ঘোরাচ্ছিলাম। ভালো লাগছে ওদেরকে দেখতে, একদম বাচ্চা তো, একদম কিউট। আর সেই হিসাবে আমার পকেটের মধ্যেও পটি করে দেয়। যাই হোক, সকালবেলা ওদের সাথে একটু খেলাধুলা করার পর তারপর এবার অনেক চাপ, বিজনেসের চাপ, আর তার সাথে কিন্তু অনেকগুলো পার্সেল। ঈদের আগে তো পার্সেল গেছে, ঈদের পরে কিছুগুলো হোল্ড ছিল, সেগুলো আবার ডিসপ্যাচ করার পালা। হ্যাঁ, আমার বিজনেসের জন্য কিছু আমি অফার রেখেছিলাম। যারা আমার লাইভে থাকে, কন্টিনিউ লাইভ শেয়ার করে, তার সাথে হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে, তাদের জন্য আমি কিছু গিফট রেখেছিলাম। এই যে ভ্যানিটি ব্যাগ, যেগুলো সাইড ব্যাগ বিভিন্ন ডিজাইনের মধ্যে ছিল। তো সবার পার্সেল করার সাথে সাথে একটা করে ভিডিও, মানে ব্যাগগুলো ঢোকাচ্ছিলাম, আর বাবুটা এসে ভিডিও করছে, বলছে এত ব্যাগ মা, তুমি কি আমাকে এগুলো, মানে এগুলো তুমিও খাবার আলাদা করে বিক্রি করছো? তখন বললাম না, এগুলো বিক্রি না, এগুলো কিন্তু সবার জন্য গিফট। আমার বিজনেসের জন্য যারা আমাকে খুব সাপোর্ট করে, সবসময় যে বাই করতে হবে তা না। আমার লাইভে ঈদের আগে একটা অফার ছিল, বেস্ট সেলার আর বেস্ট বায়ার, ভুল বললাম, বেস্ট বায়ার আর বেস্ট সাপোর্টার। বিশেষ করে আমি সাপোর্টারদেরকে বেশি আমি দিয়েছি, তাদের সাপোর্টের জন্য, তাদের হ্যাশট্যাগ দিয়ে কন্টিনিউ না করলেও কিছুক্ষণ কমেন্ট করে, আবার হয়তো একটু পরে করে শেয়ারের জন্য আমার কিন্তু ভিউজ অনেকটাই আসে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে সবসময় তো কেনার কোনো, মানে সবসময় কেনা পসিবল হয় না, তাই না? সবসময় যে কিনতে হবে তা না। আমার একটু লাইভে পাশে থাকলে তাদের জন্য কিন্তু এরকম গিফট থাকে। হ্যাঁ, তবে আমার লাইভ দেখে যারা শেয়ার করে তাদের তো অবশ্যই গিফট থাকে, পরে আবার স্কলিং গেম খেলে, এই ব্যাপারটা আলাদা। তারপর আবার দেখতে পাচ্ছেন, আবার কিন্তু বেলার দিকে যখন সব কিছু পার্সেল রেডি করে ফেলেছি, দেখতে পেলেন এর আগে ভিডিওতে যে আমি কমপ্লিট করে সোফার মধ্যে গুছিয়ে রেখেছি। তারপরে রান্নার জন্য একটু তোড়জোড় করছি, দেখছি ওরা আবার নেমে এসেছে। আজ রিসেন্ট যেটা ওই যে সাদা কালার যে পায়রাটা দেখতে পাচ্ছেন, ওই যে চাপা ওরও 2টো বাচ্চা হয়েছে, মানে এও মেয়ে মা, ও একটা মা, মানে 2টো বাচ্চা। আমার বাড়িতে 2টো অতিথি, মানে 4জন অতিথি এসছে, 2 বাচ্চার মা। ওরা আবার খেতে এসেছে, ওদেরকে খিদে পাওয়ার জন্য ছোলাটা ভিজিয়ে দেওয়ার পর ওরা খাচ্ছে।
যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আজকে এদের খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি একটা সুন্দর একটা রেসিপি, সব তো কাজ করে সেদিকে কমপ্লিট করেও নিয়েছি, একটা সুন্দর মতো রেসিপি শেয়ার করব। চলুন আমার ভিডিওটা আপনারা দেখুন, ভালো লাগবে। সুন্দর একটা রেসিপি বানিয়েছি, কেমন হলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতেই হবে। নারকেল চিংড়ির মালাইকারি রান্না করে খাওয়ালে বাড়ির লোক আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, দ্বিতীয়বার আপনাকে বলবে রান্না করে খাওয়াতে। এইভাবে যদি রান্না করে থাকেন, প্লেটের ভাত এক নিমেষেই পুরো শেষ হয়ে যাবে। চলুন আমি আপনাদের কাছে নতুন করে একটা রেসিপি শেখাবো, তো কিভাবে আমি রান্না করেছি 1 মিনিটের মতো। এই ভিডিওটা যদি আপনারা মিস করেন, অনেক কিছু মিস করবেন বা অনেক কিছু শেখাও মিস করে যাবেন। চলুন আমি কিভাবে রান্না করলাম, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করি। চলুন, আমি চিংড়ি মাছ ছোট ছোট করে বেছে নিয়েছি। যেহেতু একদম ছোট পরিমাণে চিংড়ি মাছ, আমি গায়ের আঁশটার বাদ দিলাম না, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর যেহেতু একদমই ছোট, সেই জন্য আমি মাথাগুলো সব বাদ দিয়েছি, শুধু বডিটা নিয়েছি। এইগুলো এতগুলো পরিমাণে আমি চিংড়ি মাছ নিয়েছি, ঠিক আছে। অল্প পরিমাণে জিরে, একদম সামান্য পরিমাণে, তার সাথে এলাচ নিয়েছি, কয়েকটা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি 3টে ছোট ছোট, যেহেতু বাড়িরই আমার এটা একদম টক আছে, টক অনুযায়ী নেবেন। আমি 3টে টমেটো নিয়েছি, যেহেতু মালাইকারিটা একটু ঘন হওয়ার কারণে আমাদের কিন্তু টমেটো অনেক সহযোগিতা করে। আর নিয়েছি 2-3টা পেঁয়াজ নিয়েছি। এটা দেখুন, এটা হচ্ছে তোমাদের নারকেল। আমি একটা নারকেল নিয়েছি, মানে একটা গোটা নারকেল নিয়েছি। সেটা হচ্ছে আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। যেহেতু একটু গরম, পরে ঠান্ডা হলে আমি একটু চিপে চিপে বার করে নেবো। অবশ্যই একটু ঠান্ডা হয়ে গেছে, আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি। মুঠো মুঠো করে একদম দুধটা বার করে নেবো। এবারে চলুন আমি কিভাবে রান্নাটা করব। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা, সেই জন্য আমি প্রথমে ইন্ডাকশন ওভেন, বিশেষ করে আমি ইন্ডাকশন ওভেনেই রান্নাটা করি। তো ইন্ডাকশন ওভেন আমি অন করে দিলাম আর চালিয়ে নিয়েছি। তোমরা পারলে অবশ্য সরিষার তেল দিয়েও রান্না করতে পারো, আর সাদা তেল দিয়েও রান্না করতে পারো। কড়াইটা ততক্ষণ আমি একটু গরম হতে দিই, যেহেতু একটু ভিজে ভিজে আছে। তোমরা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারো, নাহলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো। আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করলাম। ফোড়ন হিসাবে দিয়ে নিলাম সেই অল্প পরিমাণে জিরেটা, তার সাথে দিয়ে নেব এই গোলমরিচটা। একদম হালকা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে নেব তেজপাতা। খুব বেশি ভাজা ভাজা করতে যাবেন না, একদম পুড়ে যাবে। তার সাথে আমি দিয়ে নেবো এবার পেঁয়াজটা। এবারে স্টিমটা আমি বাড়িয়ে দিলাম। এটা খুব ভালো করে একটু ভেজে নেব, একটু নরম করে নেব পেঁয়াজটা। যখন ঠিক এই পর্যায়ে হয়ে আসবে, তখন আমি একটু দিয়ে নেবো এর সাথে আদা রসুন পেস্ট করা। দেখতেই পাচ্ছেন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দিয়ে নিলাম আদা রসুন পেস্ট করা। আমার যেহেতু এটা পেস্ট করাই থাকে, আমি ফ্রিজে রাখা ছিল, এর মধ্যে হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন এবার দিয়ে নেবো এর সাথে টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে নেব। আর এই টমেটো কুচি নরম হয়ে যাওয়ার জন্য এতে পরিমাণ মতো দেব টমেটো গুলো নরম হয়ে যাওয়ার কারণে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ দিলে সহজে কিন্তু টমেটো গুলো একদম নরম হয়ে একদম মিশে যাবে, একদম নরম হয়ে যাবে। পারলে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে সহজে টমেটো গুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে নিলাম। আর খুব হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে এদিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য নর্মাল ফ্লেমে রাখবেন। আমি 500 করে রাখলাম।
দেখুন ঢাকা দেওয়ার ফলে কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি হালকা স্টিমও রেখেছি, যদিও এখানটা হালকা ধরে গেছে, একটু হালকা ধরবে, অসুবিধা নেই। দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিলে একদম মেখে যাবে জিনিসটা। যতগুলো আছে গোটা গোটা আছে, একটু এরকম ভাবে চিপে চিপে নিলে পারে একদম মেখে যাবে। আমার নরম হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে সব পরিমাণ মতো মশলা দিয়ে নেব। দিয়ে নিব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অবশ্য আপনারা নিজেদের ঝাল পরিমাণ মতো দিয়ে নিলাম। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আগে যেহেতু টমেটো নরম হওয়ার কারণে দিয়েছিলাম লবণ, সেজন্য একদম পরিমাণ মতো আরো অল্প পরিমাণে দিলাম। সাথে দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো উপকরণগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি একটুকু যেহেতু এর মধ্যে পানি দেব না, এই যে আমি দুধটা যে করে রেখেছিলাম, মানে নিংড়ে রেখেছি, একটু অল্প এই দুধটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি একটুকু পানি দেব না, অল্প পরিমাণ দুধ দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। মাঝে মাঝে এটাকে নাড়িয়ে নিতে হবে, যদি গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে একটু কষিয়ে নেব। যখন একদম ম্যাথা ম্যাথা হয়ে যাবে, মানে একদম মাখা মাখা হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, এরপরে এর মধ্যে আমি দিয়ে নেব আমার বেঁচে রাখা চিংড়ি মাছটা। দেখুন সুন্দর করে একটু কষিয়ে নেব। এই যে একদম ভালো করে যখন কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তারপর আমি বাকি যে নারকেল দুধটা রেখেছি ওই দুধটা আমি এর মধ্যে ঢেলে নেব। এবারে নারকেল দুধটা আমি ঢেলে নেব, সবটা ঢেলে নিলাম। এবার সুন্দর করে একটু নেড়ে দেব। এবার চাপা দিয়ে নেব। দেখতে পেলেন আমি চিংড়ি আর নারকেলের মালাইকারি কীভাবে রান্না করলাম। আর লাস্টে যখন আমার কমপ্লিট হয়ে গেছে, তখন আমি একটু ওই কেনা গরম মশলা দিয়ে নিয়েছি। আর এটার মধ্যে কীরকম পরিমাণে ঝোল রেখেছি এটা বুঝতেই পারছেন। আমার বাড়িতে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, কারণ আপনাদের যদি একদম বাড়িতে চচ্চড় করলেও এতটা ভালো লাগবে না, গা আগে করলেই বেটার লাগবে। এই হচ্ছে আমার ফাইনালি লুক। এতটা টেস্টি, এতটা মজাদার হয়েছিল ধারণার বাইরে। সত্যি কথা বলতে অল্প পরিমাণেই চিংড়ি মাছটা আমরা চারজনে মিলেই খেয়েছি। যতটুকু দেখতে পাচ্ছেন ওটা মানে সত্যি কথা বলছি হাঁড়ির ভাত পুরোটা শেষ। এইভাবে আপনারা ট্রাই করবেন, আপনাদের বাড়িও পুরো হাত আঙুল চেটে পুটে খাবে, পুরো থালার ভাত হাঁড়ির ভাত সব শেষ হয়ে যাবে। এবার রান্না করার পর এবার কি বলুন তো, রান্না হয়ে যাওয়ার পর তো ওই কিচেন রুমটা একটু এবার পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা মেয়েরই কাজ থাকে রান্না বান্না করার পর ওই হাতেতেই কিচেন রুমটা পরিষ্কার করে নেওয়া। এক এক করে ক্লিনও করে নিচ্ছি। আর কি বলুন তো, সত্যি কথা বলতে ওই হাতে যদি নাও করতে পারি, পরে ওইভাবে কিন্তু রয়েই যায়। মানে যেই কাজ যখনই করা তখনই করাটাই বেটার, কিন্তু তারপরে কিন্তু একঘেয়েমি লেগে যায়, করে হয়ে ওঠা মানে সময় হয় না করে ওঠার মতো। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে নারী চুল বাঁধতেও পারে, সে নারী রান্না করতেও পারে, এরকম একটা প্রবাদ বাক্য। হয়তো আমি সেটাকে ভালো করে গুছিয়ে বলতেও পারছি না, তো যাই হোক, কথাটা তোমরা হয়তো বুঝতে পারছো। হ্যাঁ, একটা নারী সব কিছু পারে, শুধু ছেলেরাই পারে যে তা না, সবাই আমরাও পারবো, তুমিও পারবে, তোমরাও পারবে।
তো একটা ভাবে আমি বলেছিল যে তুমি সংসার বিজনেস কিভাবে তুমি সামলে উঠতে পারো, তখন আমি বলেছিলাম যে একটা মনের মধ্যে এনার্জি, একটা ইগো কাজ করে। যদি তুমি মনে করো যে তুমি সব পারবে, তুমি সব পারবে। এটা হচ্ছে মনের একটা ইচ্ছা, ইচ্ছা বা শক্তি, মনের শক্তি। যদি মন থেকে তুমি যদি নিজেকে বলো আমি পারবো না, পারবে না। চেষ্টা চালিয়ে যাও, সব একদিন সাকসেস হবেই হবে। তো সেই জন্য তোমাদের কাছে একটাই কথা বলি, আমরা নারী হয়ে কিন্তু সব কিছু পারবো, সব কিছু চেষ্টা করলে কিন্তু সব কিছুই, অনেক কঠিনকে আমরা সহজ করতেই পারি। একটা কথাই বলার উদ্দেশ্য, তোমরা সবাই চেষ্টা করো। যেই জিনিসটা পারবো না বলে জিনিস কিছু নেই দুনিয়াতে, সব কিছু সম্ভব হয় যদি তুমি নিজের মন থেকে একদম ভেবে নাও যে আমি এটা করবই, তাহলে এটা তুমি পারবে। তবে একটু সময় লাগলেও কিন্তু তুমি একটা সময় দেখবে সাকসেস হবে। আপনাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই শেয়ার করেছি, আজকে অনেক কাজই করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা অবশ্যই পাশে থাকবেন, আপনাদের কমেন্ট, আপনাদের সাপোর্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তারপরে কিন্তু আমরা খুব মজা করে রান্নাটা খেয়েছি, দেখতে পাচ্ছেন। সেরমভাবে কিছু রান্না করতে পারি না, যেরকম আমি শুধু চিংড়ি মালাইকারি, সকাল থেকে যেহেতু অনেকটা কাজই ছিল, সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছি। অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ। এতটা খেয়ে তৃপ্তি পেয়েছি আজকের খাবারটা, কি বলবো, আপনারা ট্রাই করবেন।